আমার রংপুরের দিকে চোখ দিলে ওই হিন্দুস্তানের 7 সিস্টার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রমাণ করেছেন ভারতের সাথে গোলামির দিন শেষ, বাংলাদেশ কোথায় যাবে সেটা বাংলাদেশ ঠিক করবে। ঠিক এমনটাই জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। ইয়েস, সেটা হচ্ছে আম্মা একবার খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন। সেই সময় একটি হসপিটালে অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছিল, তারা অ্যাম্বুলেন্সটি দেয় নাই সেদিন। এই হানজালার বংশের যে মূল্য, এই বা হানজালার পরিবারের তো মেথর হওয়ার যোগ্যতা এই রাশেদের নাই, কাজের লোক হওয়ার যোগ্যতা এই রাশেদের নাই। আজকে থেকে ভারতীয় যতগুলো পণ্য আপনারা ব্যবহার করেন নিত্য প্রয়োজনীয় সবকিছু বন্ধ করে দেন। আমাদেরকে হাতে মারবো না, ওদেরকে ভাতে মারতে চাই। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন, দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকমের গোপন তথ্য। তাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে আসুন। এই হানজালার বংশের যে মূল্য, এই বা হানজালার পরিবারের তো মেথর হওয়ার যোগ্যতা এই রাশেদের নাই, কাজের লোক হওয়ার যোগ্যতা এই রাশেদের নাই। হাজী শরিয়তুল্লাহর বংশধর হানজালা এমপির একটা পশমের মূল্য কি এই টোকাই রাশেদের আছে? আমি মনে করি একটা পশমের মূল্য এই রাশেদের নেই। সেই রাশেদ কিনা বলে যে এই হানজালাকে চিড়িয়াখানায় রাখতে হবে। আমার কাছে ভালো লেগেছে হানজালার উত্তরটা, যে চিড়িয়াখানায় তিনি ঠিকই বাঘের সাথে থাকবেন, কিন্তু ওইখানে যে মহিষটি আছে সেই মহিষের সাথে রাশেদকে বেঁধে রাখবেন বলে তিনি মন্তব্য করেছেন। এই রাশেদ নামক চাটুকার 5ই আগস্টের পরে চরম মাত্রার বেয়াদবি সুলভ আচরণ যাকে বলে, সেটা তিনি রাজনৈতিক অঙ্গনে প্রতিদিন ছড়িয়ে বেড়াচ্ছেন। রাজনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক সৌন্দর্যতা, টকশোর ভাষা, এ যাবতীয় সকল কিছু তিনি দৃষ্টতাপূর্ণ আচরণের মাধ্যমে একদম ক্রস করে ফেলেছেন। 5ই আগস্টের পূর্বে বাংলাদেশের জামাত শিবিরের জাকাতের টাকায়, ফেতরার টাকায়, হাদিয়ার টাকায় বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম যখন মাঠে ময়দানে থাকতে পারতো না, ওদের কোনো অবস্থাই ছিল না, তখন সাহায্য করেছিল এই দল। সেই দলটাকেও আবার বলে যে বাংলাদেশের জামাত ইসলামের পতন হবে, বিরোধী দল হিসাবে এই প্রথম জামাত ইসলামের নাকি পতন হবে। এবং ন্যাক্কারজনকভাবে জামাতকে ইন্ডিকেট করে যে মন্তব্যগুলো করেছেন সেটা এ যাবৎকাল কোনো রাজনৈতিক দল, বিরোধী দল, সরকারি দল কেউ কোনো সময় করেনি। তাহলে এই রাশেদের এই আস্ফালনের মূল শক্তিটা কোথায়? কোন চাবিকাঠির জোরে রাশেদ আজকের এভাবে করে নতুন নতুন বয়ান তৈরি করে রাজপথে ছাড়ছেন, মানুষের কাছে জাতিকে বিভ্রান্ত করার জন্য তথ্য দিচ্ছেন? সকাল সন্ধ্যা মন্তব্য এনসিপি নাকি বাংলাদেশে কোনো জুলাইয়ের কোনো যোদ্ধাই নাকি এনসিপিতে নাই, সংখ্যায় কম, প্রকৃত যোদ্ধা এনসিপির মধ্যে নাই। আরে বেটা, এনসিপির মধ্যে যারা আছে এ মতের পার্থক্য আমার থাকতে পারে, রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু এই নাহিদ ইসলাম এক দফার ঘোষক কে না জানে? এই যে আজকের সজীব ভুইয়া, তারপরে হাসনাত, সার্জিস, এদের অবদান কে না জানে? পাটোয়ারির অবদান কে না জানে? আজকে আপনি তাদেরকে বলছেন তারা প্রকৃত যোদ্ধাই না। তাহলে বাংলাদেশে কোন রাজনৈতিক দলটার মধ্যে আছে বলেন? বাংলাদেশের জামাত শিবির এই জুলাই যোদ্ধা বিপ্লব সাধন করতে তাদের সর্বোচ্চ ত্যাগ করেছে। যারা বিভিন্ন সময় নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, আয়নাঘরে থেকেছে, তারপরেও তারা আজকের এই বাংলাদেশের মানুষকে মুক্তি করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। আর সেই দলকে বলে পতন হবে। বিরোধী দলের কখনো পতন হয়? আজকে তিনি নতুন নতুন জোকারের মতো মন্তব্য করে প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিয়ে এক একটা মন্তব্য করছেন। বিশেষ করে এই হানজালাকে নিয়ে যে মন্তব্যটা করলেন, আজকের এই হানজালা বাংলাদেশের যদি কয়েকটা টপ বংশীয় ঐতিহ্যগত পরিবার থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই হানজালার পরিবার। এই হানজালার বংশের যে মূল্য, এই বা হানজালার পরিবারের তো মেথড হওয়ার যোগ্যতা এই রাশেদের নাই, কাজের লোক হওয়ার যোগ্যতা এই রাশেদের নাই। আমি চ্যালেঞ্জ করে দিয়ে বললাম, হানজালার বংশে, হানজালার বাড়িতে একজন কাজের লোক যে পরিমাণ জ্ঞান বুদ্ধি রাখে, কিংবা তাকে যে সম্মানের সাথে সেখানে মানুষ অভিহিত করে, এই রাশেদের সেই সম্মানটা নাই। ওকে তো ওখানে ইন্টারভিউতে দিতে গেলে ওই হানজালার বাড়ির চাকরি হিসাবেও কেউ রাখবে না। ধৃষ্টতা প্রদর্শন করতে করতে, আস্ফালন দেখাতে দেখাতে রাজনৈতিক দেউলিয়াতের জায়গায় চলে গিয়েছেন। 5ই আগস্টের পূর্বে বিভিন্ন বয়ান তৈরি করে ন্যায়ের কথা বলতেন। কোথায় আপনার সেই ন্যায়ের বাক্য? কোথায় আপনার সংস্কার নিয়ে বক্তব্য? কোথায় আপনার সেই জুলাই বিপ্লব সড়ক নিয়ে কথাবার্তা? কোথায় আপনার পিআর পদ্ধতি নিয়ে আলোচনা, উচ্চকক্ষ নিয়ে আলোচনা? আদৌ কোনো আলোচনা নেই। শুধু সকাল সন্ধ্যা বিএনপি, এনসিপি, হানজালা, মামুনুল হক, এই যন্ত্রণায় আপনার দিনটা শেষ হয়ে যায়। সকালটা শুরুই করে কোনো একটা এজেন্সির হাদিয়ার মাধ্যমে, আর সন্ধ্যাটা শেষ করে ওই হাদিয়ার মাধ্যমে। ইদানিং তো দেখতে পাচ্ছি দালালি, এই ধরনের অযাচিত মন্তব্য, বক্তব্য করে শুধুমাত্র ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা। এগুলো দিয়ে রাজনীতি হয় না। রাজনৈতিক একটি আদর্শ থাকতে হয়। দল আপনি একটা পরিবর্তন করেছেন, আপনার দলের পরিবর্তন করার সময় আপনার আদর্শ কি ছিল সেটা আপনি ভুলে গিয়েছেন। আপনি যখন দলটা চেঞ্জ করেন, আপনার দলের চেয়ারম্যান বলে, নুরুল হক নূর বলে যে আমার এই দল থেকে শুধু কৌশলের অংশ হিসেবে বিএনপি থেকে নির্বাচন করছেন। মেয়া, আপনি নীতিবাক্য শিখান, জাতিকে আপনি দিচ্ছেন মেসেজ। এই অথর্ব নেতৃত্বের কারণেই তো আজকের এই জাতিটার দুর্দশা হয়ে গিয়েছে। আর আমাদেরও দুর্দশা হচ্ছে এই, আমরা এদেরকে চিনতে ভুল করেছি। যখন ওদের কেউ ছিল না, ভিখারির মতো রাস্তায় রাস্তায় হাঁটছে, সেই সময় আপনাদের টাকা দিয়ে, এই জামাত শিবিরের টাকা দিয়ে চলেছে এই রাশেদরা। এদের ফ্যান ফলোয়ার্স তৈরি হয়েছে তাদের। আর আজকে দেখবেন সবার আগে এদের বিরুদ্ধেই বক্তব্য। মামুনুল হক সাহেবকে নিয়ে মন্তব্য। বাংলাদেশের ইতিহাসে
যাদের ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আজকের এই স্বাধীন একটি নতুন করে দেশ পেলাম, তার মধ্যে মামুনুল হকের নামটা লিখে রাখতে হবে। আমরা এই মামুনুল হককে নিয়ে টকশো করেছি, কোনোদিন স্বার্থের দিকে তাকাই নাই। শত শত আছে, তাকে নিয়ে খোঁটা মারার সময় পান সংসদে, ভিতরে বাহিরে। এই দুর্দশা দেখতে হচ্ছে আমাদেরকে, যে আওয়ামী লীগের অত্যাচার, জুলুম, নির্যাতনের সময় আমরা এই সকল মানুষদের কারণে আজকে তাদের উপরে জুলুম করেছে, বিদায় আজকের সেই জুলুমের জবাব জুলাই বিপ্লবের মাধ্যমে হয়েছে। জামাত শিবিরের হাজার হাজার নেতাকর্মী গুম খুন, বিএনপির নেতাকর্মী গুম খুন, বিশেষ করে জামাতের শীর্ষ নেতাদেরকে গলায় ফাঁসি দেওয়া হয়েছে। সব ভুলে গিয়েছে, এখন শুধুমাত্র সচিবালয় টেন্ডারবাজি, চাঁদাবাজি, নৈরাজ্য, আর হঠাৎ করে কিছু পাওয়ার জন্য। শোনেন, আপনি বিএনপির আসল আপন কোনো ব্যক্তি নয়। বিএনপিও যদি চিনতে ভুল না করে, আপনাকে দিয়ে হাল চাষ করাচ্ছে কেউ কেউ, আপনাকে দিয়ে এই মাঠে কিছু কথা ছাড়াচ্ছে কেউ কেউ, কিন্তু আপনাকে বিএনপি পরিবারের কেউ পছন্দ করে না। যারা সত্যিকার বিএনপি করে তারা জানে যে আপনি কে। আপনি কোনোদিন কি তাদের ছিলেন নাকি? কোনোদিন তাদের পক্ষে বক্তব্য দিয়েছেন নাকি? তারেক রহমানের নেতৃত্বকে আপনি প্রশ্নবিদ্ধ করেছিলেন আমার সাথে টকশোতে। আমি অনেক কথা বলতে পারি না, কারণ যাদের সাথে সম্পর্ক রেখে বড় হয়েছি তাদের সেই সকল গোপন কথা সামনে আনতে চাই না। কিভাবে কি করে আজ এই বিএনপির চিঠি নিয়ে, লেটার নিয়ে নির্বাচনে এসেছেন, কেন এসেছেন, কার স্বার্থ পারপাস সাফ করতে এসেছেন, সব আমি জানি। সাবধান হয়ে যান। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রমাণ করেছেন ভারতের সাথে গোলামির দিন শেষ, বাংলাদেশ কোথায় যাবে সেটা বাংলাদেশ ঠিক করবে। ঠিক এমনটাই জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। ইয়েস, আসলেই তো তাই। আমরা বাংলাদেশ, আমরা কোন দেশে যাব না যাব এটা আমাদের স্বার্থের ব্যাপার, আমাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার, তাই না? আমরা প্রয়োজনে মালয়েশিয়া যাব, আমরা প্রয়োজনে আমেরিকা যাব, আমরা প্রয়োজনে কোথায় যাব, আমরা প্রয়োজনে তুরস্ক যাব, আমরা প্রয়োজনে পাকিস্তান যাব, আমরা প্রয়োজনে ভারতও যাব। যদি আমাদের প্রয়োজন হয়, আমাদের প্রয়োজনে আমরা চীন যাব, যেখানে খুশি ভাই আমাদের প্রয়োজনে যাব। কিন্তু কোনো একটা দেশ ঠিক করে দিবে তুমি ওই দেশে যেতে পারবে কিংবা ওই দেশে যেতে পারবে না, এটা তো আসলে হয় না। এ বিষয়ে পররাষ্ট্র যিনি আমাদের উপদেষ্টা আছেন জনাব হুমায়ুন কবির চমৎকার একটি কথা বলেছেন, আর এই বিষয় নিয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে দেশ রূপান্তর। এখানে দেশ রূপান্তর চমৎকার একটি রিপোর্ট করেছে, আমরা শুরুতে এই রিপোর্টটা দেখব, তারপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে দেশ রূপান্তর এই খবরের শিরোনাম করেছে বাংলাদেশ কোথায় যাবে তা অন্য রাষ্ট্র ঠিক করব না। মূল খবরে বলা হচ্ছে বাংলাদেশ কোন দেশ সফর করব তা অন্য কোনো রাষ্ট্র নির্ধারণ করে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। দেশের স্বার্থ বিবেচনা করে নিজস্ব সিদ্ধান্তেই সরকার কূটনৈতিক সফর করব উল্লেখ করে তিনি বলেন, কাউকে খুশি করার জন্য নাচতে হবে না। শনিবার 20 জুন বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাথে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন, ব্রিটিশ হাইকমিশনার সারা কুকু, জাপানের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের স্বার্থে আমাদের যখন যেখানে যাওয়া প্রয়োজন সেখানেই যাব। যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রে যাব, প্রয়োজনে চীনেও যাব, ভারতের সঙ্গে পরিবেশ অনুকূল হলে ভারতেও যাব। আমরা কোথায় যাব সেটা অন্য কেউ নির্ধারণ করব না, কারণ আমরা বৈধ সরকার, জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার। পররাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে উল্লেখ করে বলেন, এই মুহূর্তে বাংলাদেশ বিশ্বের সব বড় অংশীদার দেশের সঙ্গে সবচেয়ে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছে। ওয়াশিংটন, বেইজিং, ইউরোপ কিংবা দক্ষিণ পূর্ব এশিয়া সব ক্ষেত্রেই বাংলাদেশ ভারসাম্য বজায় রেখে এগুচ্ছে। এটি সম্ভব হয়েছে কারণ বর্তমান সরকার 2/3 ভোটে জনগণের বিশাল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। ফলে এখন শক্ত অবস্থান থেকে কথা বলা ও দর কষাকষি সম্ভব হচ্ছে, যা জনগণের আস্থা ও বৈধতা না থাকায় গত 15 বছরে কোনো সরকার পারেনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন ও মালয়েশিয়া সফর প্রসঙ্গে উপদেষ্টা বলেন, চীন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার, অন্যদিকে মালয়েশিয়া মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ এবং সেখানে বাংলাদেশের বেশ কিছু কৌশলগত স্বার্থ জড়িত আছে। বাংলাদেশ আসিয়ানের সদস্য পদের জন্য আবেদন করছে এবং ভবিষ্যতে CPTPP বাজারে প্রবেশের চেষ্টা করব। প্রধানমন্ত্রীর সফরে এসব বিষয়েও আলোচনা থাকবো। চমৎকার চমৎকার। বাংলাদেশ কোন দেশে যাবে না যাবে সেটা বাংলাদেশ ঠিক করবে, এটা অন্য কোনো দেশ ঠিক করবে না। কথা লাউড অ্যান্ড ক্লিয়ার। এখানে আমি সরকারের এই অবস্থান এবং পররাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যকে টোটালি সমর্থন করতেছি, আমি তার কথায় সম্পূর্ণ একমত। এমপি হানজালা অথবা পীরজাদা হানজালা, বাংলাদেশের একজন আলোচিত এমপি, তাকে নিয়ে চারিদিকে সমালোচনার ঝড় তোলপাড়। এমপি হানজালার যে আচরণ, যার জাস্ট আমার দেশ পত্রিকা থেকে আপনাদেরকে একটু শিরোনামটা শোনাই, তাহলে বলবেন একেবারে খেয়ে ফেলবো। অনেকটা পরিষদের ভাষা এরকম কিছু হামজালাই কথা বলেছে। এর দুইটা দিক, একটা দিক হচ্ছে মানুষ অনেক খুশি যে না বিএনপি কর্মীকে এমপি ধোলাই দিয়েছেন, বিএনপিকে মানুষ দেখতে পারে না। এখানে আমাদের একটা নোংরা মানসিকতা ঢুকে গেছে, এটা একদম ঠিক না। জুলাই যদি নিহত হয় শহীদ, আওয়ামী লীগের লোকজন ভালোভাবে আওয়ামী লীগের কেউ যদি মারা যায়, এমনকি বিএনপির কেউ যদি মারা যায়, তাদের প্রতিপক্ষরা আলহামদুলিল্লাহ বলে। জামাতের কেউ মারা গেলে তাদের প্রতিপক্ষরা আলহামদুলিল্লাহ বলে। এর মানে কেউ মারা গেলেও বিপরীত পক্ষের মধ্যে কোনো প্রতিক্রিয়া হয় না, সবাই খুশি হয়। আমাদের রাজনীতিটা এতটা নোংরা পর্যায়ে চলে গেছে। এই জন্য আমি বলি রাজনীতি ইজ এ ডার্টি গেম। এমনকি এক ইসলামপন্থী নেতা মারা গেলে আর এক ইসলামপন্থী নেতা হয়তো আলহামদুলিল্লাহ বলেন না, কিন্তু ইন্নালিল্লাহ করেন না, তার জন্য দোয়া করেন না।
জানাজায় যাওয়ার প্রয়োজনীয়তা ফিল করেন না। হ্যাঁ করেন যদি তাদের সাথে কোনো সম্পর্ক এর মধ্যে ঘটেছে। অথচ একসময় কালচার ছিল যে আওয়ামী লীগের নেতাকর্মীরা মারা গেলে বিএনপির নেতাকর্মীরা জানাজায় যাবে, বিএনপি মারা গেলে আওয়ামী লীগ যাবে, সিনিয়র নেতারা যাবে এবং শোক জানাবে। সেই শোকের কালচার হারিয়ে গেছে। যদি আওয়ামী লীগ ইজ ডিফারেন্ট, তারা পতিত ফেসিবাদী গণহত্যাকারী, তাদেরকে কিন্তু অন্য যারা দেশে আছে তাদের মধ্যে তো মিনিমাম এখন যেটা এমপি হামজালা বিএনপি কর্মীকে ফাঁসিয়েছেন, মানে ছাড়িয়েছেন, এর জন্য খুশি, এটা ঠিক। হ্যাঁ বিএনপি সবাই খুশি না। এমপি হামজালার আচরণটা কেমন ছিল? তিনি হঠাৎ করে দাঁড়িয়ে গেছেন এবং টেবিল চাপড়ে, মানে টেবিলে বারবার থাপ্পড় দিচ্ছেন জোরে, নিঃসন্দেহে তার হাতে ব্যথা পাওয়ার মতো একটা কথা। কাউন্টার দিলে আমি দিব, আপনি চুপ করেন, একদম খেয়ে ফেলবো। মানে যে আচরণটা করেছেন, আপনারা যদি ভিডিও দেখে থাকেন, এবং ভিডিও রেকর্ড করতে নিষেধ করা হয়েছিল, যদিও যেভাবে হোক একটা অংশ রেকর্ড করা হয়েছিল, যে অংশ রেকর্ড করা হয়নি তাতে হয়তো আরো আপত্তিকর কিছু আছে। এটা কোনো আলেমের কাছ থেকে এই ধরনের আচরণ কাম্য নয়। এটা কোনো জনপ্রতিনিধির আচরণ হতে পারে না, এটা কোনো সভ্য আচরণ হতে পারে না, এটা কোনো ভদ্র স্মার্ট ডিসেন্ট আচরণ হতে পারে না। একটু নিরপেক্ষভাবে চিন্তা করে দেখেন। কারণ ঘটনাটাকে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, এবং যেসব নিউজ পেপার মিথ্যা লেখে না, মিডিয়াগুলো ট্রায়াল করে, ফাঁসায়। কিন্তু কিছু কিছু মিডিয়া আছে যারা আলেমুল আমাদের সম্পর্কে রিপোর্ট করার ক্ষেত্রে একটু ভাবে, যেমন আমার দেশ। সে আমার দেশের রিপোর্টটা করেন। এখানে এক মাস আগের একটা ঘটনা সালিশি করতে গিয়েছেন এমপি হামজালা। তারপরে তিনি একতরফাভাবে বিস্তারিত না শুনে রায় দেওয়ার চেষ্টা করেছেন। সেখানে উপস্থিত জনতা বা বিএনপির লোকজন তাকে শুনতে বলেছিল, কিন্তু তিনি শুনতে চাচ্ছিলেন না। পাশ থেকে কেউ একজন বিএনপি কর্মী কথা বলছিল, তিনি উত্তেজিত হয়ে গেছেন, তিনি কথা বলবেন কেন? এই যে একতরফা রায় দেওয়ার চেষ্টা, কথা না শুনে রায় দেওয়ার চেষ্টা, এটা কি ইনসাফ? দর্শক, এই ঘটনা শুধু এখন না, তিনি উদ্ভট কথা আগেও বলেছেন, যেমন বিএনপিকে নির্মূল করে দিবেন, তিনি চাইলে এই সেই, মানে তার কথাবার্তার মধ্যে একটা বেপরোয়া ভাব। আমি এই হামজালাকে চিনি না ব্যক্তিগতভাবে, তার সাথে আমার কোনো পরিচয় নেই, তবে তার সাথে আমার দেখা হয়েছে, একবার দেখা হয়েছে, সালাম বিনিময় করেছি। চেহারায় কথাবার্তা যথেষ্ট স্মার্ট মনে হয়েছে, কিন্তু রাজনৈতিক দূরদর্শিতায় তিনি স্মার্ট নন। তো এখানে একটা সাইকোলজি আছে, এখানে একটা রিয়ালিটি আছে, এটা একটা পলিটিক্যাল ইম্প্যাক্ট আছে তার যে আচরণ। সেটা হচ্ছে এই হামজালা টাইপের মামুনুল হকের দলে সম্ভবত, মানে বাংলাদেশে যারা হুজুর আছে, শুধু হামজালা না, যারা হুজুর, আলেম ওলামা, সম্মানিত আলেম ওলামা, রেসপেক্ট দেন, তারা যদি বাংলাদেশে ক্ষমতায় আসে, দোজ হু আর নট জামাত, জামাতের যারা এমপি হয় তারা কিন্তু নন হুজুর। এই যে জামাতের 68 জন এমপির মধ্যে আপনি হুজুর বলতে যা বোঝায়, ট্র্যাডিশনাল আলেম বলতে যা বোঝায়, এরকম আপনি পাবেন না, দুই একজন পেতে পারেন। কিন্তু আলেম অনেকে নির্বাচন করেছিল, তারা কিন্তু হতে পারেনি। জামাতের সবার মাথায় দাড়ি টুপি, বাট আলেম, ট্র্যাডিশনাল আলেম আমির হামজা, ট্র্যাডিশনাল আলেম রংপুরের মাওলানা নুরুল আমিন, এরকম অল্প দুই একজন পেতে পারেন, বাট পার্সেন্টেজ অত্যন্ত কম। জামাতের এমপি জেনারেল শিক্ষিত লোকজন, ব্যারিস্টার মাহবুব সালেহী, ডাক্তার, ইঞ্জিনিয়ার মার্দিয়া মমতাজ ইত্যাদি ইত্যাদি। তো দর্শক, নন জামাত হুজুর যারা ট্র্যাডিশনাল আলেম, এই হামজালা টাইপের, মামুনুল হক টাইপের, এরা যদি ক্ষমতায় আসে, বাংলাদেশের অবস্থা কিরকম হবে? আমার অবজারভেশন যে এই হুজুররা তারা ইসলামপন্থী আলেম, তারা ইসলামের মতে, এখন তাদের ইসলামের মত কেমন, এটার যদি কোনো মডেল ধরেন হয়তো বা তালেবান, তারা ওইভাবে দেশ চালাতে সক্ষম বলে আমি মনে করি। আমি কিন্তু তাদের দোষ দিচ্ছি না, পাল্টা গালি দিয়ে না। এখন হুজুরদের, আলেমুল আমাদের সমালোচনা করার ক্ষেত্রে আমি হাজারবার ভাববো, কারণ তাদেরকে সমালোচনা করে এটা হজম করা যায় না। আওয়ামী লীগ, বিএনপি, অন্যদের সমালোচনা করা যায়। এখন আমি বলছি যে তারা ভালো, তারা দেশ চালাতে পারবেন তালেবানি স্টাইলে। ট্র্যাডিশনাল হুজুরদের সাইকোলজি অনেকটা এরকম, কিন্তু গণতান্ত্রিক যে পদ্ধতি, যেখানে সহনশীলতা থাকতে হয়, যেখানে পিসফুল কোএক্সিস্টেন্স থাকতে হয়, সবাইকে নিয়ে চলতে হয়, এবং নানান সময় ধাক্কাধাক্কি করে, সারাদিন ধাক্কাধাক্কি করে, রাতে একসাথে ঘুমাতে হয়, এক টেবিলে বসে ডিনার করতে হয়, মানে এই যে উদারতা, লিবারাল ডেমোক্রেসি, যেটা বাংলাদেশের ক্ষমতার অন্যতম মানদণ্ড, নইলে আপনাকে ফেসিস্ট হতে হবে। আর তালিবানি স্টাইল সেটা ভিন্ন কথা, সেটা আমি বলছি না যে তালিবানি স্টাইল খারাপ বা ইত্যাদি ইত্যাদি, ইসলাম সাপোর্ট করলে সেটা জায়েজ, কিন্তু আমি রিয়ালিটির কথা বলছি, এটা তাদের পক্ষে সম্ভব নয়। আমাদের দেশে ট্র্যাডিশন হুজুরা ক্ষমতা হজম করতে পারবেন না, ক্ষমতা তাদেরকে বেপরোয়া করে ফেলে। এই যে হামজালার আচার আচরণ দেখেন, তারা এরকমই, তারা মনে করেন যে ক্ষমতা পেলেই বিশাল কিছু মনে করেন, কিন্তু আরো নানান ক্ষমতাসীন বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে চলা, এটা তাদের পক্ষে সম্ভব নয়। এটা হচ্ছে এই হামজালার আচরণের একটা ফলাফল। আল্লামা মামুনুল হককে নিয়ে তীব্র বিতর্ক হচ্ছে, হামজালার নেতাকে নিয়ে। আল্লামা মামুনুল হক 501 নম্বর কক্ষে উদযাপন করার কথা বলেছেন। আমি জানি না যে এখানে উদযাপন করার কি আছে। তিনি যে দীর্ঘ রচনা লিখেছেন, সেখানে বেশ কিছু অসঙ্গতি আমি লক্ষ্য করছি, শ্রদ্ধার সাথেই বলছি। যেমন তিনি ইনসাফ করতে পারবেন না, এটা আগে ফাইনাল করে বিয়ে করেছেন, অথচ আমরা জানি এটা কমন সেন্স। এটা এখানে কোন ফকির রেফারেন্স দিয়েছেন আমি জানি না, যে ইনসাফ করতে হবে এই শর্তে দ্বিতীয় বিয়ে করা যায়, অথচ তিনি ইনসাফ করতে পারবেন না, এটা আগে কন্ডিশন দিয়েছেন। এই কন্ডিশন দেওয়া জায়েজ কিনা? হ্যাঁ, স্ত্রী তার কোনো অধিকার ত্যাগ করতে পারবে স্বেচ্ছায়, সেটা এক জিনিস। আর ইনসাফ করতে পারবো না সেই কন্ডিশনে বিয়ে করা, কোনো আলেম থাকলে একটু কাইন্ডলি ফতোয়া দিবেন, এটা জায়েজ কিনা? এটা মামুনুল হক নিজে স্বীকার করেছে। দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।
আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন, বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।